ফাতিমা, তিনি ফেসবুক লাইভে এসে একটু অভিযোগ করেছেন যে জুলাইয়ের যারা বিপ্লবী ছিলেন তারা এই বিপ্লবকে একটি মানি মেকিং মেশিনে পরিণত হয়েছে। তার আরো অনেক রকম অভিযোগ আছে, কিন্তু গত একটি বছর ধরে আমরা দেখছি যে সত্যি নানান ভাবে এই আন্দোলনের যারা প্রথম সারিতে ছিলেন, যারা দ্বিতীয় সারিতে ছিলেন, তাদের অনেকেই এত রকম অপরাধে জড়িয়ে পড়েছে। চাঁদাবাজির অভিযোগটি তো আছেই, সেই সঙ্গে মবকে নেতৃত্ব দেওয়ার অভিযোগও তাদের ঘাড়ে, তাদের মাথায়। তাহলে কিভাবে করে এরকম জুলাই বিপ্লব কোট আনকোট, এই বিপ্লব কেমন করে একটি মানি মেকিং মেশিনে পরিণত হলো, যে এই বিপ্লবের মধ্যে ঢুকলেই সমন্বয়ক হলেই তাদের টাকার কোথাও কোনো অভাব হবে না? আমরা দেখেছি যেই ছাত্ররা দুবেলা ঠিক মতো খেতে পারতো না, যেই ছাত্রদের পোশাক আশাক বেশভূষা চলা ফেরা যানবাহন সবকিছুতে যেই বিপ্লব এসেছে, সেই বিপ্লব মানুষের জীবনে তো আসেই নেই। মানুষের জীবন ক্রমশ নিম্নগামী। কেন এমনটি হলো? এই মেশিনটাই বা কি আসলে? এই প্রশ্নগুলোর আজকে জবাব খোঁজার চেষ্টা করব ফোরামে। এটা বিপ্লব না গণ অভ্যুত্থান না শুধুমাত্র সরকার পরিবর্তন, এটা আমার মনে হয় মোটামুটি অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন যে এটা কোনো বিপ্লব না। কারণ বিপ্লব হলে আপনার শুধু রাষ্ট্র ক্ষমতা হাত বদল হয় না, বিপ্লব হলে রাষ্ট্র ক্ষমতা মানে একেবারে সমূলে উৎপাটন হয় এবং রাষ্ট্রের চেহারা চরিত্র সব বদলে যায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেই শ্রেণী ক্ষমতায় থাকে সেই শ্রেণীকে উৎখাত করে নতুন এক শ্রেণী ক্ষমতায় আসে। এবং এই বিপ্লব হলে তখন আপনার ওই গণতন্ত্র, বহুত্ববাদ এবং নির্বাচন এই প্রসঙ্গগুলো আসে না। আপনি যদি ইতিহাসে বিপ্লব যেগুলো আসল বিপ্লব, ধরুন ফরাসি বিপ্লব বা রুশ বিপ্লব বা কিউবান বিপ্লব বা চাইনিজ বিপ্লব, এগুলো দেখেন, এখানে কিন্তু এই বিপ্লবের পরে সেভাবে বহুত্ববাদ আসেনি বা গণতন্ত্র আসেনি। কিন্তু এই গণঅভ্যুত্থান যেটা বাংলাদেশে হয়েছে, তারপর কিন্তু মোটামুটি সবাই আলোচনা করছে কিভাবে আমরা একটা গণতান্ত্রিক সিস্টেমের দিকে যেতে পারি। অর্থাৎ এটা আমরা যেভাবে চেয়েছিলাম ৭২ সালে ঠিক সেভাবে কিন্তু এখনো চাচ্ছি। ৭২ সালেও কিন্তু যখন সংবিধান করা হয় তখনও কিন্তু ঠিক যেই মূল্যবোধ নিয়ে সংবিধানটা করা হয়েছিল, গণতন্ত্র, নির্বাচন, ঠিক এখনো কিন্তু সেই জায়গাতেই আলোচনাগুলো হচ্ছে। কাজে এটা বিপ্লব না, এটা একটা দীর্ঘ সময় ধরে একটা কর্তৃত্ববাদী সরকার ক্ষমতায় ছিল এবং সেখানে চরম দুর্নীতি এবং নিপীড়ন হচ্ছিল। তো সেইখান থেকে পরিত্রাণের জন্য এই গণ অভ্যুত্থানটা হয়েছে। এখন আপনার যে মূল প্রশ্ন যে এটা মানি মেকিং মেশিনে পরিণত হলো কি করে, এখন বাংলাদেশে এটা খুব একটা আশ্চর্য হওয়ার বিষয় না। কারণ আমরা অতীতেও দেখেছি যখন কোনো একটা গোষ্ঠী ক্ষমতায় আসে আর একটা গোষ্ঠীকে সরিয়ে, সেটা নির্বাচন করে হোক আর যেভাবে হোক, তখন নতুন গোষ্ঠী তাদের মধ্যে একটা দখলদারিত্বের মনোভাব চলে আসে। এটা আপনি মানে বিটিভি বলুন বা সরকারি ভবনগুলো বলুন বা রাস্তার ওই মানে মুদির দোকান বলুন বা গাবতলী বা অন্য জায়গায় বাস স্ট্যান্ডের ইজারা বলুন, যেখানেই বলুন, একটা দখলদারিত্বের মনোভাব এসে পড়ে। সেখান থেকে আপনার যারা বিপ্লব করেছে বা কাজ করেছে তারা একটা উৎসাহ পায় যে এখান থেকে আমি অনেক অর্থ উপার্জন করতে পারি। এবং এখানে যেহেতু তারা প্রকৃত অর্থে বিপ্লবী না, সেহেতু তাদের সেই ধরনের মূল্যবোধ থাকে না যে না আমরা এই দিকে যাব না। তারা ঠিক ট্র্যাডিশনাল ওয়েতে বাংলাদেশে যেভাবে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী টাকা বানানোর দিকে এগিয়ে গেছে, এবং আপনি দেখবেন যে ৭২ পর থেকে কিন্তু প্রতিটা ধাপে যখন পরিবর্তন হয়েছে, যারা ক্ষমতা এসছে, ক্ষমতা ধারে কাছে এসছে, তারা কিন্তু আগের থেকে বেশি দুর্নীতিবাজ হয়েছে, হতে হতে এখন মানে চরম পর্যায়ে চলে গেছে। সো এরাও ওই চরম পর্যায় থেকে আরো আগে আরো ঊর্ধ্বে যাবে, সেটা এক ধরনের আমার কাছে মনে হয় এইটাই বাংলাদেশে হয়ে আসছে। এবং আরো ঊর্ধ্বে যাবে মানে আরো কত? এই যে আপনি দেখেন এক বছরেই অনেকে মানে যে দুর্নীতির যে জিনিসটা আমরা দেখছি এক বছরেই, সেটা অতীতে কিন্তু আরেকটু সময় লাগতো। এখন কিন্তু আর কারো সময় নেই। একদিকে অভিযোগ আসছে এবং আমরা দেখছি যে বিএনপি নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় দখল করছে। এখন অভিযোগ আসছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বা তারাও এই ধরনের আওয়ামী লীগ খারাপ, বিএনপি খারাপ, রাজনৈতিক দলগুলো খারাপ, কিন্তু এই কথিত বিপ্লবী তারা তো একটা আন্দোলনের মধ্য দিয়ে জাতিকে নতুন স্বপ্ন দেখিয়ে এসেছে, তাই না? তারা কেন এটার মধ্যে পড়লো? এবং সেজন্য আমি বলছি যে এখানে প্রকৃত বিপ্লব হয়নি। দেয়ারফর যারা এটা নেতৃত্ব ছিল তার প্রকৃত বিপ্লবী না। নিজেদের তারা বিপ্লবী বলেন ঠিকই, কিন্তু আমি তাদেরকে বিপ্লবী হিসেবে দেখি না। কাজেই তাদের কাছ থেকে সেই বিপ্লবী মনোভাব বা মূল্যবোধ আপনি আশা করেন কি করে?
ওকে, যেটা আমরা অন্যান্য বিপ্লব, ইভেন বিপ্লব হলেও কিন্তু বিপ্লবীরাও এক পর্যায়ে যখন রাষ্ট্র ক্ষমতায় জেকে বসে এবং তাদের কোনো চেক অ্যান্ড ব্যালেন্স, কোনো জবাবদিহিতার জায়গা থাকে না, তখন কিন্তু তারাও ধীরে ধীরে ওই দুর্নীতির দিকে চলে যায়। জি, এটা আমরা বুঝতে রাশিয়ায় পেরেছি। দেখেছি। জি, আরিফ জেবতিক, এটা বিপ্লব হয়নি, এই তাত্ত্বিক আলোচনাও হয়ে গেছে, আমরা সবভাবেই দেখতে পাচ্ছি। তো আসলে তাহলে হয়েছিলটা কি? এবং এই বর্তমান যে পরিণতি, এখন সবাই কিছুর একটা আশা করছে যে কোনো একটা অলৌকিক কিছুর ঘটনা ঘটবে এবং এই বর্তমান পরিস্থিতি থেকে মানুষ একটু রেহাই পাবে। ঘটেছিল কি বাংলাদেশে? সাবির ভাই বলছেন বিপ্লব হয়নি। কে কে আশা করছে? মানুষ, দেশের মানুষ ভাবছে যে আমি যে কাউকে আমি দেখি না যে আশা করছে। আমি জানি না, আপনার সাথে অনেক লোকজন সম্পৃক্ত। আপনি বলতে পারেন, মানে আপনি একটা আমড়া গাছ লাগিয়েছেন, পানি দিয়েছেন, আমড়ার সিজনে আমড়া খাবেন। আপনি হঠাৎ করে গাছ বড় হওয়ার পরে আশা করছেন বৈশাখে ওইখানে আম খাবেন, সেটা কৃষকের বেকুবি হইতে পারে, কিন্তু আপনি গাছকে দোষ দিতে পারেন না। তো কেউ কিছু আশা করছে না আসলে। এইটা আপনি যেটা বলছেন যে এটা বিপ্লব হয় না, এই আলাপ আসলে 1 বছর পরে করারও কিছু নাই, যেটা সাব্বির ভাই খুব খুব মানে ছোট আকারে পুরো জিনিসটা কভার করে বলে দিয়েছেন। এটা 1 বছর আগেই ডিসাইডেড, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। একটা কাজ হয়েছে, একটা আন্দোলন শুরু হয়েছিল একটা ভিন্ন একটা প্রেক্ষাপটে, সেখানে তৎকালীন শাসক দল আওয়ামী লীগের অনেকগুলো মিস্টেক আছে, মিসহ্যান্ডেলিং আছে, এবং তার ফলশ্রুতিতে তারাই তাদেরকে ক্ষমতাচ্যুত করেছে, আসলে বিপ্লবীরা করেন। এটা হচ্ছে আমার ভিউ। এবং তারপর যা হবার হয়েছে, কালার রেগুলেশন যেসব দেশে হয়েছে, সব দেশে কালার রেগুলেশনের পরে এই অরাজকতা হয়েছে, এবং যারা এটা নেতৃত্ব দিয়েছে তারা এইসব চুরি বাটপারি, ডাকাতি, হাইজেকের মধ্যে দিয়ে আছে। সো বাংলাদেশকে আসলে আমরা সবসময় মনে করি খুব একটা ইউনিক দেশ, আসলে তা না। গ্লোবাল পরিবর্তনের সাথে বা গ্লোবাল ইতিহাসের অন্যান্য জায়গায় যে কাহিনীগুলো ঘটে তার অনেকগুলাই কিন্তু বাংলাদেশে ঘটেছে বা ঘটবে। সো আমি এটাকে খুব স্বাভাবিকভাবেই দেখি। মূল যে জিনিসটা হচ্ছে, আমি যেভাবে দেখি, এটার মূল কারণ হচ্ছে দুটো। এদেরকে দুর্নীতির মধ্যে সম্পৃক্ত করার পিছনে আমাদের সেনাবাহিনী প্রধান ওয়াকারের একটা পরোক্ষ স্নেহাশিস আছে। আমরা জানি যে আইপি কি যেন ওনাদের প্রেস উইং অলরেডি বলেছে যে উনি সন্তান তুল্য কোট আনকোট স্নেহ করেন এদেরকে, এবং এটাই মূল কারণ। আদারওয়াইজ এইসব ছাপড়ি পোলাপান গুলশানে গিয়ে একজন ব্যবসায়ীর বাসার ভিতরে ঢুকে ডাকাতি করবে, আরেকজনের বাসা গিয়ে বলবে 10 লাখ টাকা দে, 20 লাখ টাকা দে, নাহলে তোরে পুলিশ দিয়ে ধরে ফেলবো। আমরা দেখলাম যে এর আগে একজন প্রথিত যশা গার্মেন্টস ব্যবসায়ী মারা গেছেন, ওনার 2 মেয়ে থাকেন, যার সাথে ডিভোর্স হয়েছিল এসটি ইমামের হাজবেন্ডের 1990 সালে, সেখানে গিয়ে ও ডাকাতি করেছে। এই যে ঘটনাগুলো ঘটে, এর পিছনে কারণ হচ্ছে সেনা। এখন তো এটা একটা পরোক্ষ সেনা শাসন চলছে, এবং সেই সেনাবাহিনী চায় তরুণদেরকে এইসব দুর্নীতি, ডাকাতি, চুরি ডাকাতির মধ্যে দিয়ে ঢুকিয়ে রাখার জন্য, এবং সেটাই হচ্ছে, সেই প্রশ্রয় হচ্ছে। নাহলে এই 5-7টা ছেলেকে মনে করেন যে চড় থাপড় দিয়ে বের করে দিতে পারবে যাদের কাছে চাঁদাবাজি করছে, কিন্তু লোকজন জানে যে এটা কোনো বিচার আচার হবে না, সরকারের প্রত্যক্ষ মদত আছে, এবং সরকারও চায় এরা যাতে এটাতে এঙ্গেজ থাকে। সরকার এরা যদি এদিকে এঙ্গেজ থাকে, তখন ডক্টর ইউনূসের যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় দেখলাম এখন ছাত্র ভর্তি শুরু করে দিচ্ছে, ওই জিনিসগুলো করতে ওনারও সুবিধা হয়। আপনি সমস্যাটা হয় কি, ধরেন বিপ্লব বলেন বা আন্দোলন বলেন, সে ধরেন আমরা এইখানে আমরা যে 3 জন আছি মিলে একটা আন্দোলন করলাম, আন্দোলন করে আমরা খুব আদর্শিক জায়গা থেকে সরকার পতন ঘটালাম। তারপরে যিনি ক্ষমতায় আসবেন তাকে কিন্তু আমরা ওয়াচ ডগ হিসাবে নজরদারিতে রাখবো, যদি আমরা সৎ হই, আমাদের উদ্দেশ্য সৎ থাকে। আর যে লোককে আমরা ক্ষমতায় দিয়েছি তার যদি 2 নম্বরই করার ইচ্ছা থাকে, সে তখন আমাদেরকে করাপ্ট করার চেষ্টা করবে, এবং সেটা বিভিন্ন ভাবে করার চেষ্টা করবে, দুর্নীতিতে ঢুকাবে, নৈতিকভাবে অবক্ষয়ের জায়গায় ঢুকাবে। এটাই হচ্ছে ভাইস ভার্সা। এই যে মব তৈরি হয় বিভিন্ন জায়গায়, ডক্টর ইউনূস এবং তার সরকার যে এই মবকে প্রশ্রয় দেয়, প্রেসার গ্রুপ বলে, কারণই হচ্ছে যে তোরা ওইদিকে ব্যস্ত থাক। তোরা যদি ওইদিকে ব্যস্ত থাক, আমরা কি করছি এটা নিয়ে তাদের বলার আসলে নৈতিক সাহস থাকে না। আপনি দেখেন, আজকেও আমি ফেসবুকে দেখলাম একজন বলেছেন যে তথ্য উপদেষ্টা একজন আছে না, কি যেন, পালং শাক, মাহফুজ আলম। তো সে পালং, সরি আমি অনেক উপদেষ্টা তো নাম মনে থাকে না, যাই হোক আপনি বুঝতে পারছেন, তথ্য উপদেষ্টা অস্ট্রেলিয়াতে থাকে, ওইখানে নাকি 6 কোটি টাকার কি একটা ডিল গেছে, আমি সত্য মিথ্যা জানি না, বাট এখন মানুষ যেটা হয় কি, মানুষ এগুলো খুব চট করে বিশ্বাস করে, কারণ মানুষ এইসব উপদেষ্টাদের চেহারার মধ্যে যে চকচকে ভাব, নতুন নতুন গাড়ি, উদ্যত আচরণ, এগুলো দেখে। এই পুরো ব্যাচটাকে করাপ্ট করার ক্ষেত্রে যারা সরকার চালায়, সামনে ডক্টর ইউনূস, হাতির দেখনাকে দাও, তার পিছনে ওয়াকার, এরা মিলে এটাকে করছে, এবং এটাই স্বাভাবিক, এটার মধ্যে দিয়ে যেতে হবে। আপনি যেটা বলেছেন যে হ্যাঁ, অলৌকিক আশায় তো অনেকে করে, স্বাভাবিক, যে কোনো দেশপ্রেমিক মানুষ যারা, তারা তো আশা করে অন্তত আল্লাহ আমাদেরকে
রেহাই দিবেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, আল্লাহ দেশটাকে ভালো চালাবেন, এই আশা সবসময় মানুষের ছিল, এখনো আছে। বুঝতে পারছি সাব্বির ভাই, যদি ধরেন একটা প্রজন্ম না, আমার মনে হয় 3টা প্রজন্মকে একটা উন্মত্ততার দিকে নিয়ে গেল, এই দায় কি ডক্টর ইউনূস এবং তার সরকার এড়াতে পারবেন? আমার তো মনে হয় না যে এই যে যা ঘটছে সেটার জন্য আপনি সরাসরি ডক্টর ইউনূস বা তার উপদেষ্টা পরিষদকে দায়ী করতে পারবেন, এবং তারা যে পরিকল্পিতভাবে আজকেই তো দেখলাম এই যে আপনি যে শব্দটা ব্যবহার করছেন যে কি হবে, মব কোথায় হবে, কি এই ছাত্র নেতারা কিভাবে কি করবে, এগুলো ডক্টর ইউনূসের উপদেষ্টারা তাদেরকে পরামর্শ দিচ্ছে, তারা সেই মতো কর্মকাণ্ড করছে। আজকেই তো এই উমামা ফাতেমাই সেই অভিযোগটি করেছেন। হ্যাঁ, অভিযোগটা যেটা করেছেন উমামা ফাতেমা, যে অনেক সিদ্ধান্ত হেয়ার রোডে অর্থাৎ উপদেষ্টাদের বাসায়, কিন্তু কোন উপদেষ্টা কি বিষয়ে উপদেশ দিচ্ছেন বা ডিসিশন নিচ্ছেন সেটা কিন্তু আমি তার পুরোটা ফেসবুক লাইভটা শুনিনি। পত্রপত্রিকায় যতটুকু রিপোর্টেড হয়েছে ততটুকুই আমি পড়েছি, এবং সেটা থেকে বুঝলাম যে মব কোথায় তৈরি হবে বা তৈরি হবে না সেটা কে ডিসাইড করছে এটা অন্য ব্যাপার। কিন্তু একটা জিনিস আপনার ঠিকই ধরেছেন, বিশেষ করে যদি আমরা 5ই ফেব্রুয়ারি 32 নম্বরে বঙ্গবন্ধু মেমোরিয়াল জাদুঘরটা সেটা ভাঙার বিষয়টা দেখি, সেটা আগের রাতে ঘোষণা দিয়ে বুলডোজার নিয়ে এসে ভাঙা হয়েছিল। কাজে সরকার সবই জানতেন, সরকার জানতেন যে কোথায় কি হবে না হবে, সেখানে পুলিশ ছিল, সেনাবাহিনী ছিল, শুধু এটা থামানোর কোনো নির্দেশ ছিল না। তো এটা সরকার হতে দিয়েছে। তো এই প্রশ্রয়টা এটা শুধু মানে 32 নম্বরের জাদুঘরটা নিয়ে না, এই প্রশ্রয় বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে, এবং যেটা আরিফ জেতিক বলছিলেন যে তার মতে এটা করা হচ্ছে যাতে ছাত্ররা মানে যুব সমাজ বা যুবক যারা রাস্তায় আছেন, যারা আন্দোলনে ছিলেন, তাদের মনোযোগ যাতে অন্যদিকে চলে যায়, অন্যদিকে ধাবিত হয়, এবং তারা ধীরে ধীরে যাতে ওইদিকে চলে যায়, এবং রাষ্ট্র পরিচালনায় কি হচ্ছে, কে কি করছে সেদিকে তাদের মনোযোগ যাতে না থাকে। এটা হতে পারে, কিন্তু মূল কথা হচ্ছে যে তারা সরকার এটার পরিচালনা না করলেও উনারা দায়ী ওইটুকু যে তারা এটা থামাতে পারতেন, তারা শুরু থেকেই থামাতে পারতেন। কিন্তু 5ই আগস্ট যখন ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় ভাস্কর্যগুলো ভাঙা শুরু হয়, তখন যদি এটাকে ডিফেন্ড না করে যে ও এটা করা হচ্ছে কারণ শেখ হাসিনার দোষ, কারণ শেখ হাসিনা শেখ মুজিবকে এত ফুলিয়ে ফাঁপিয়ে এমন ভাবে করেছেন মানুষের রোষ ওদিকে চলে গেছে, কিন্তু ঘটনা তো সেটা ছিল আংশিক, কিন্তু পুরোটা সেটা না। তো ইউনূস সাহেব কিন্তু তখনই সেটা থামাতে পারতেন, যেটা নিন্দা করে এবং এটা যেন না হয় সেজন্য একটা আহ্বান জানিয়ে, এবং সেনাবাহিনীকেও উনি অনুরোধ করতে পারতেন যাতে এই ধরনের ভাঙচুর না হয়। তিনি সেটা করেননি, উনি সেটা অ্যালাউ করেছেন, এবং তিনি হয়তো ভেবেছেন যে মানুষের মনে অনেক ক্ষোভ আছে, এই ক্ষোভগুলোকে বের হতে দেই, না হলে ক্ষোভ পুঞ্জীভূত যাতে না থাকে। কিন্তু তার ফলে কি হয়েছে, 1 বছর ধরে ক্ষোভ বের হচ্ছে, এইটা একটা নিয়ম হয়ে গেছে। আপনি কি ডক্টর ইউনূসকে বেনিফিট অফ ডাউট দিতে চান যে আপনার তার মনে হয়েছে যে বলছেন, আমি জানি না তার মনের ভিতরে কি হয়েছে, আপনি কেমন করে বুঝলেন? উনি যে ব্যাখ্যা দিয়েছেন সেটার ভিত্তিতে বলছি, কারণ উনি কিন্তু ঢাকায় ফেরা, প্যারিস থেকে ঢাকায় ফেরার আগে দিয়েছেন, সেটাই কি মবকে উস্কানি দেওয়ার জন্য যথেষ্ট নয়? না, সেটাই আমি বলছি যে উনি ডিফেন্ড করলেন, উনি কন্ডেম করেননি, উনি কন্ডোন করলেন। কোন দিন করলেন? যেদিন 5ই আগস্ট যখন আমার মনে হয় ইন্ডিয়া টুডে তার একটা সাক্ষাৎকার নেয়, উনি তখন প্যারিসে, তখন কিন্তু একটা সুযোগ ছিল যেটাকে কন্ডেম করে বলা যে এইটা যেন না হয়, একটা আহ্বান তিনি জানাতে পারতেন, কারণ তিনি হচ্ছেন নোবেল বিজয়ী, শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত। সবাই ভাবছেন যে তিনি এসে জাতিকে ঐক্যবদ্ধ করবেন। তো ঐক্যবদ্ধ করার একটা অপরিহার্য অংশ হচ্ছে শান্তি বজায় রাখা। তো সেই আহ্বানটা তিনি জানালেন না, তিনি বরঞ্চ এই ভাঙচুরটাকে একভাবে কন্ডোন করলেন। তো সেদিক থেকে আপনি বলতে পারেন যে হ্যাঁ, এইটা যে তখন তারপর থেকে চলতে থাকলো এবং সরকার থামলো না, মানে সরকার সেভাবে হস্তক্ষেপ করলো না, সেটার জন্য এই পরিস্থিতি অনেকটা দায়ী। সেটার জন্য আপনি সরকারকে অবশ্যই দায়ী করতে পারেন। আচ্ছা, মানে পরিস্থিতি এখানে হলো এই জন্য সরকারকে দায়ী করতে পারেন, কিন্তু 3টা প্রজন্ম যে বাংলাদেশে কোথাও কোনো লেখাপড়া নাই, কেউ কোনো পড়ালেখা করতে যাচ্ছে না, 3টা প্রজন্ম, একটি প্রজন্ম নয়, তাদের দায়িত্ব তাহলে কে নেবে? এটা তো এই জন্য তো বাংলাদেশে অনেকে বলছে যে এই দ্রুত নির্বাচন দরকার, বিকজ এই সরকার আর সামলাতে পারছে না, এই সরকার পথ হারিয়ে ফেলেছে, সরকার টোটালি মানে লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে। যদি তাদের কোনো লক্ষ্য থেকে থাকে, লক্ষ্যটা কি সেটা তো আমরা জানি না, কিন্তু এটা যদি সঠিকভাবে দেশ পরিচালনা যদি তাদের একটা লক্ষ্য হয়ে থাকে, সেখান থেকে তারা লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে। কাজেই একটা নির্বাচন দ্রুত দেওয়া দরকার, যাতে নির্বাচিত সরকার এসে
দেশের হাল ধরতে পারেন। এইটা ছাড়া সাবির মুস্তফা, আপনি বলছেন যে ডক্টর ইউনূস হয়তো মনে করছেন যে তাদের ক্ষোভ প্রশমিত হয়েছে এর মধ্য দিয়ে, হয়তো আপনি বলছেন, রাইট? কিন্তু যখন আমরা দেখি সরাসরি পুলিশকে বলছে তোমরা দেখেও দেখবা না, যখন নীরবে একদম চোখের সামনে থেকে সেনাবাহিনী মাথা নিচু করে চলে যায়, তখনও ডক্টর ইউনূস কিছু করেন না। যখন সেনাপ্রধানকে হুমকি দেওয়া হয়, তখনও ডক্টর ইউনূস কিছু বলেন না। তারপরে আপনি কেন তাকে বেনিফিট অফ ডাউট দিতে যাচ্ছেন যে তার এটার পেছনে প্রত্যক্ষ মদদ নেই? না, প্রত্যক্ষ মদতটা কিন্তু আবার সাংঘাতিক একটা চার্জ, অ্যাকিউজেশন। সাংঘাতিক চার্জই তো, তাকে তো মানুষ সাংঘাতিক চার্জই করছে, আপনি কেন রেহাই দিতে যাচ্ছেন? আমি সেই প্রশ্নটা জানতে চাচ্ছি। এই চূড়ান্ত পর্যায়ে, মানে সেই এক্সট্রিমে যেতে চাচ্ছি না যে উনি প্রত্যক্ষভাবে মদত দিচ্ছেন। উনার অ্যাকশন অথবা উনার ইনঅ্যাকশন, তার যে নির্লিপ্ততা, সেটা পরোক্ষভাবে এই মব কালচারটাকে বা মবক্রেসিটাকে বিকশিত করেছে বাংলাদেশে, এবং সেটার জন্য তিনি দায়ী। কিন্তু তিনি পরোক্ষভাবে এটা করেছেন, প্রত্যক্ষভাবে করেছেন বলে আমি বলছি না। জি জি, আরিফ জব্তিক, আপনার কাছে কি মনে হয়, প্রত্যক্ষ নাকি পরোক্ষ ভূমিকা ডক্টর মোহাম্মদ ইউনূসের? ডক্টর ইউনূস একটা হচ্ছে প্রচন্ড ধুরন্ধর টাইপের লোক, ঠিক আছে? সে কোনোদিন কোনো কিছু প্রত্যক্ষ বলবে না, এবারও তাই বলছে না, কিন্তু উনি সব সিগন্যাল দিচ্ছে। উনি প্রথমেই সবাইকে ডেকে বলছে, এবং এটার ভিডিও ক্লিপ আছে, তোমরা বলছো সরকারের ভিতরে ফেসিস্ট আছে, আমি বলছি তোমাদের গ্রামেও তো ফেসিস্ট আছে, তোমরা তাদেরকে ডিল করো। এর বাইরে উনি কিভাবে বলবে? উনি তো আর লাঠি দেখিয়ে সচিত্র ভিডিও করে দেখাবে না যে এইভাবে লাঠি দিয়ে মাথায় বাড়ি। সো এটা জানেন। ৩৫ নম্বর ভাঙছে, ৩ দিন ধরে মাইক্রোফোন হচ্ছে, সরকারের বুলডোজার পাঠানো হচ্ছে, সরকার ওয়াকারের সেনাবাহিনী ওইখানে মার্চ পাস করে তামাশা করতেছে, সবই তো দেখছি আমরা। একই ঘটনা ধরেন গোপালগঞ্জে হচ্ছে। কি গোপালগঞ্জে আমি মানলাম যে একটা রাজনৈতিক সংঘর্ষ হচ্ছে, সব বাদ দিলাম, ভাবলাম যে এনসিপির লোকজন খুবই নির্দোষ, তাদের উপরে হামলা হয়েছে, সেনাবাহিনী সেখানে গিয়ে উদ্ধার করেছে, গুড। তো উদ্ধার করে তো ট্যাঙ্কে ভরে তো এদেরকে পাঠিয়ে দিয়েছ। তারপরে 5 দিন ওইখানে কারফিউ রেখে ঘরে ঘরে গিয়ে লোকজনকে ধরে ধরে মারা হচ্ছে। এখন পর্যন্ত আমি যতটুকু শুনেছি প্রচুর লোকজনকে অ্যারেস্ট হয়েছে, গ্রেফতার হয়েছে, না পালিয়ে গেছে, এগুলোই ট্র্যাক করা যাচ্ছে না। তো এই সবই হবে, কিন্তু আপনি যখন জিজ্ঞেস করবেন বলবে এটা মানুষের ক্ষোভ। কোথাও কোনো মানুষের ক্ষোভের কাহিনী নাই, এই ক্ষোভটাকে ওইভাবে ডিরেল করা হয়। যখন আপনি উস্কানি দিবেন, আমি যখন দেখবো যে আরো 3 জন লোক 3 জায়গায় গিয়ে ডাকাতি করে জিতে গেছে, এনজয় করবে, তখন আমি গিয়ে আমার পাশের বাড়ির একজনকে বলবো তুইও আওয়ামী লীগের দোষর, আমাকে সোনা দানা দে নাহলে চাঁদা দে, কারণ এটা সরকারি ভাবে প্রটেক্টেড। যদি না দেস আমি পুলিশে ফোন দিব, তারপরে পুলিশে ফোন দিয়ে পুলিশ এসে ধরে নিয়ে যায়, মামলা নাই কিছু নাই, লোকজনের ধরে নিয়ে যাচ্ছে। এখন যে কোনো একটা ভদ্রলোকের বাসায় যদি যায়, সে ভাই ওই গেঞ্জাম নিবে না। আমি এখন হঠাৎ করে সাব্বির ভাইয়ের বাসায় গিয়ে বললাম যে সাবির মুস্তাফা আপনি তো দোষর, আপনি আমার এখন টাকা দেন, আর না হলে তো আপনাকে পুলিশে দিব। উনি যে আমাকে চ্যালেঞ্জ করবে, প্রবলেমটা কি? উনি জানে যে উনি বিচার পাবে না, বিচার পাইলে কিন্তু উনি চ্যালেঞ্জ করবে যে ঠিক আছে তুমি আমার পুলিশে দিয়ে দাও, আই উইল গো টু দ্য কোর্ট, আই উইল চ্যালেঞ্জ, কিভাবে প্রমাণ করবা? উনি জানে ভাই বিচার পাবো না, জামিন পাবো না, কোর্টে যাওয়ার পর আমাকে টিম মারবে, লাথি মারবে, ঘুষি মারবে, ওই ঝামেলা বাদ দে বাবা, তুই ওনার কাছে হয়তো টাকা কম, উনি হয়তো বলবে যে ভাই 500-1000 যা পারস নিয়ে যা, আমার মাফ কর। এই চলছে, এবং এটা কিন্তু একেবারে রেইন অফ টেরর, যেটা ফ্রেঞ্চ রেগুলেশনের পরে হচ্ছিল, এইটারই একটা সফট ভার্সন এখানে করা হচ্ছে, পরিকল্পিতভাবে করা হচ্ছে। সাবির ভাই যেটা বললেন যে ফ্রান্সে থাকা অবস্থায় ডক্টর ইউনূস অন্যভাবে নির্দেশনা দিতে পারতেন, সেটা দেওয়ার কোনো ইচ্ছা পরিকল্পনা প্ল্যান এদের ছিল না। মূল প্ল্যানের মধ্যে ছিল যে গণভবন দখল করে শেখ হাসিনা এবং শেখ রাহানাকে হত্যা করা হবে, এবং এটা বিভৎসভাবে করা হবে, এমন ভাবে করা হবে যেটা যেভাবে পুলিশগুলোকে মারা হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে, এই প্ল্যানটা ছিল। সামহাও বিভিন্ন আন্তর্জাতিক প্রেক্ষাপটের কারণে ওই প্ল্যানের ওই অংশটুকু তারা বাস্তবায়ন করতে পারে নাই, বাট বাকি অংশটুকু তারা ধীরে সুস্থে করেছে। এইটার মধ্যে আসলে কোনো বেনিফিট অফ ডাউট দেওয়ার কিছুই নাই, এটাই তারা করতে এসেছে, এটাই তারা করছে। সাবির ভাই, যদি তাই হয় তাহলে এই তরুণদের ভবিষ্যৎ কি, তাদের পরিণতিটা কি হবে? ডক্টর ইউনূস চিরকাল তো থাকবেন না, আর বাংলাদেশের মানুষ চিরকালও এই ব্যবস্থা মেনে নেবে না, ইতিহাস তো তাই বলে। এই তরুণদের ভবিষ্যৎটা কি? এখন দেখেন, অনেকে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মীর যে অবস্থা হয়েছে বা যেদিকে যাচ্ছে, সেটার সাথে তারা ৭২ সালে ছাত্রলীগ ভেঙে গিয়ে যখন সিরাজুল আলম খান, তার সাথে একটা বিরাট অংশ চলে গেল এবং পরবর্তীতে তারা জাসদ তৈরি করলো, সেটা তুলনা করছে যে জাসদ এক ধরনের নাশকতার দিকে এগিয়ে যায় এবং ধীরে ধীরে পার্টিটা ধ্বংস হয়ে যায় এবং অনেক কর্মী নেতাকর্মী মারা যায় যার ফলে।
তো তারা মনে করছে যে এরকম একটা হঠকারিতা অনেকে করছে তাদের সাথে, তরুণদেরকে সেই পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো এখন আমি জানি না, তারা একটা রাজনৈতিক দল গঠন করেছে, ন্যাশনাল সিটিজেন পার্টি। তো সেটা একটা প্ল্যাটফর্ম তাদের জন্য, যে প্ল্যাটফর্ম তাদের কিন্তু গত বছর অগাস্ট মাসে ছিল না। যেরকম আপনার ধরুন 69-এর গণ আন্দোলন, তার নেতৃত্বে ছিল ছাত্রলীগ, কিন্তু তাদের ছিল আওয়ামী লীগ পেছনে, বড় পার্টি। 1990 সালে আমরা দেখেছি ছাত্র দলের নেতারা ছিল গণ অভ্যুত্থানের নেতৃত্বে, এবং তাদের ছিল বিএনপি, বড় প্ল্যাটফর্ম। কাজেই তাদের কিন্তু অভিভাবক ছিল রাজনৈতিকভাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেত্রীদের কিন্তু সেরকম কোনো বড় রাজনৈতিক দলের অভিভাবক ছিল না, কিন্তু এখন একটা প্ল্যাটফর্ম তারা তৈরি করেছে। আমার মনে হয় যে তাদের একমাত্র রাস্তা হচ্ছে যে এইসব জিনিস বাদ দিয়ে তারা এনসিপির সাথে যুক্ত হয়ে আপনার নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতির দিকে এগিয়ে যাওয়া। সাবির মুস্তাফা, আপনি যেহেতু জাসদের সঙ্গে তুলনাই করলেন, আমি করিনি, আমি বলছি যে অনেকে করছে। আচ্ছা, এই সাংবাদিক হিসেবে এই টেকনিকটা আমিও জানি। আমি he said according to so and so. আচ্ছা, তো অনেকে বলছে যে জাসদের সঙ্গে তুলনা করছে, রাইট? এখন এই ছাত্র নেতারা ধরেন সার্জিস, হাসনাত, এরা প্রত্যক্ষভাবে ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল। ছাত্রলীগের বঙ্গবন্ধুর সমালোচনা করে বঙ্গবন্ধুর জয়গান করে, ছাত্রলীগের জয়গান করে তারা রাজনীতি করে এসে হঠাৎ করে তারা এই আন্দোলনে যুক্ত হলো, এবং তারা বলল আসলে এখন তারা বলল যে তারা আসলে বঙ্গবন্ধুকে মানে না, 72-এর সংবিধান মানে না, মুক্তিযুদ্ধ তারা কিছুই মানে না, রাইট? তারা তো শুরু থেকেই ফেক, তারা তো শুরু থেকেই লুকায়িত। তাহলে আপনি কোন তরুণদের কথা বলছেন, যেই তরুণরা একটা স্বপ্ন নিয়ে অগ্রসর হয়েছিল, সেই স্বপ্ন ভিন্ন পথে পরিচালিত করছে? কোন তরুণদের কথা আপনি বলছেন? না, আপনি যাদের নাম বললেন আমি জানি না তারা ছাত্রলীগে কতটা সক্রিয় ছিল, এটা নেতৃস্থানীয় অবশ্যই নেতৃস্থানীয় পর্যায়ে ছিল, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে ছাত্রলীগে ওই সময় ইভেন ছাত্র শিবিরের যারা নেতা হিসেবে সম্প্রতি আত্মপ্রকাশ করেছে তারাও ছাত্রলীগের সাথে সংযুক্ত ছিল। অর্থাৎ ছাত্রলীগের ছত্রছায়ায় অনেকেই ছিল যারা আসলে ছাত্রলীগের আদর্শে অনুসারী না। কারণটা কি? কারণ ছাত্রলীগের একটা আধিপত্য ছিল ক্যাম্পাসে, এবং এই আধিপত্যের ফলে অন্যান্য রাজনৈতিক বা ছাত্র সংগঠনগুলো স্বাধীনভাবে অপারেট করতে পারতো না, এবং তারা তখন ছাত্রলীগের ছত্রছায়ায় চলে আসে। এখন তারা বেরিয়ে এসছে ছাত্রলীগের ছায়াতল থেকে। সো তাদেরকে কিন্তু আপনি বলতে পারেন না যে তারা আসলেই ছাত্রলীগের মতাদর্শ বা আওয়ামী লীগের মতাদর্শ বা বঙ্গবন্ধুর অনুসারী ছিল, কখনোই। সো এখন তাদের যে রূপ দেখছেন এটা তাদের আসল রূপ, এটা তাদের ফেক রূপ না। বিকজ এখন তারা ক্ষমতায় বা ক্ষমতার আশেপাশে, আমি বলবো তারা ক্ষমতায়। সার্জিস, হাসনাত, এরা এনসিপি আমার কাছে মনে হয় যে মানে ক্ষমতাসীন দল বলতে গেলে। ইনফ্যাক্ট মাঝে মধ্যে মনে হয় যে অতীতে ক্ষমতাসীন দলগুলো যেভাবে সরকারি পৃষ্ঠপোষকতা পেত তার চেয়ে বেশি পৃষ্ঠপোষকতা পাচ্ছে এনসিপি। কাজেই তারা এখন এটা তাদের আসল রূপ। এখন কি স্বপ্ন, এখন এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। যে আপনি যদি 5ই আগস্টের পর কয়েকদিন ধরে যেই বক্তৃতা আপনি শুনেছেন এবং যেভাবে সরকার গঠন হলো, যেসব কথাবার্তা তারা বলেছে, একটা জিনিস আপনি খেয়াল করবেন যে তারা কখনো কিন্তু জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য যেসব পদক্ষেপ নেওয়ার কথা সেটা বলেনি। ওই বিভিন্ন ভাষণে, এমনকি ডক্টর ইউনূসেরও জাতির উদ্দেশ্যে ভাষণে প্রতিহিংসার একটা ক্লিয়ার ইঙ্গিত ছিল, এবং একটা দেশের একটা জনগোষ্ঠীকে তারা শত্রু হিসেবে চিহ্নিত করে যারা হচ্ছে আওয়ামী লীগের সমর্থক। এখন আওয়ামী লীগ দলটা খারাপ, আওয়ামী লীগের নেতৃত্ব খারাপ, সবই খারাপ, কিন্তু আপনি এটাও জানেন যে দেশের একটা বড় বৃহৎ জনগোষ্ঠীর একটা বড় অংশ তারা আওয়ামী লীগের সমর্থক বিভিন্ন কারণে, আদর্শগত কারণে হতে পারে, পারিবারিক কারণে হতে পারে, অনেক কিছু হতে পারে। আপনি তো এদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করতে পারেন না, কিন্তু আমি দেখলাম যে তারা তাই করলো, অর্থাৎ জাতিকে ঐক্যবদ্ধ না করে আরো বিভাজনটাকে আরো বাড়িয়ে দিল। কাজে সংঘাত সেখানে অনিবার্য হয়ে পড়লো। এটার কি রূপ নেবে সেটাই ছিল দেখার বিষয়। এখনো সেই আসল রূপটা আমরা দেখতে পারিনি এই সংঘাতের। তাহলে আরিফ জেবতিক, তাহলে এই সরকারকে যারা এখনো এই সরকারের উপর ভরসা রাখতে চায় তারা কারা? আবার এই সরকারকে নিরপেক্ষ বলার কি আদৌ আর কোনো সুযোগ আছে কিনা? কিংবা আমি যদি বলি যে এই মব কালচারও বলবো না, মবের তাণ্ডব,
এগুলোর দায় ডক্টর ইউনূসকে কেন সরাসরি নেবে না ডক্টর ইউনূস? কে বলছে নেবে না? উনি তো করতেছে, উনি করাচ্ছে, উনি নিবে না নিবে কি? কেউ কি সেটা কিছু নেয়? মানে এটা তো কিছু না, ওনার লোকজনই তো মব করতেছে, মবকে আমি আপনি গিয়ে করতেছি। সো উনি নেওয়া না নেওয়া কি আসে যায়? এইটার তো কোনো দিয়ে না। সাবির ভাই একটু আগে বলছিলেন যে এটা একটা জাসদের দিকে যাচ্ছে, এটা মোটেও জাসদের দিকে যাচ্ছে না। জাসদ ইজ এ কমপ্লিট ডিফারেন্ট হিস্ট্রি। এটা যাচ্ছে ফ্রিডম পার্টির দিকে। ফ্রিডম পার্টি আপনাদের, এবং আপনি জিজ্ঞেস করছেন না যে কি পরিণতি হবে, মানে আপনি তো আসলে মজার মজার প্রশ্নগুলো সাবির ভাইকে করেন, আমাকে খুব নির্দোষ টাইপের প্রশ্ন করছেন। পরিণতি কি হবে আমি বলছি। আপনি প্রশ্নগুলো কেড়ে নিয়ে উত্তর দেন। আগস্টের পরে কি হয়েছিল মনে আছে? প্লেনে ভরে সবাইকে লিবিয়া পাঠায় দেওয়া হয়েছিল, বিভিন্ন জায়গায় দূতাবাসে এদেরকে অ্যাম্বাসেডার করা হলো, ওরা খুব আরামে চলে গেল। হ্যাঁ, তাও ওরা কিন্তু এইভাবে চাঁদাবাজি করে নাই। মানে আমরা যদি 15 আগস্টের কিলার গোষ্ঠীর কথা ধরি, তো ওরা চলে গেল, তো ওরাও ভাবলো বেঁচে গেছে, আমরাও ভাবলাম যাক ঝামেলা গেছে। এন্ড অফ দ্য ডে আইসা 87 সালে 87-88 সালে সামরিক শাসকের অধীনে ফ্রিডম পার্টি বানাইলো। এই একই ফরম্যাট, একই, ওইটার নাম পদযাত্রা ছিল না, এটা কুড়াল যাত্রা করতো ওরা একই ভাবে, একই লোকজন নিয়ে। এখন জেনারেল ওয়াকার একই ফরম্যাটে করাচ্ছে। এইগুলো জাতীয় সংহতি, জাতীয় ছাত্র সমাজের সাথে সময় আমরা দেখেছি, আমরা তো স্টুডেন্ট লাইফে ছিলাম তখন। এটা জাসদ না, কিন্তু জাসদ কিন্তু 72-এ তৈরি হয়ে বা 73-এ তৈরি হয়ে কিন্তু 91 পর্যন্ত দাপটের সাথে ক্যাম্পাস গুলোতে ছিল। এটা হচ্ছে ফ্রিডম পার্টি বা এটা হচ্ছে জাতীয় ছাত্র সমাজ বা এর সাথে যুব সংহতি মার্কা ক্যাডার ভিত্তিক একটা কাহিনী, এটা তৈরি হয়েছে। এবং এদের পরিণতি, রাজনৈতিক পরিণতি একই হবে, এদের অন্যান্য পরিণতিও হয়তো এইভাবেই যাবে। সো এইটাই হইতে পারে। আর আপনি বলতেছেন এর দায়িত্ব ইউনূস নেবে না কেন? ইউনূসের লোক দায় দায়িত্বের ব্যাপারে যাওয়ার আগে তো আপনি বলছেন যে ফ্রিডম পার্টির ভবিষ্যৎ যদি পরিণতি যদি এদের হয়, তাহলে আমরা এখন দেখছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে পাকিস্তানে অন অ্যারাইভাল ভিসার জন্য খুব তৎপরতা নাকি চলছে। তো তাদেরকে কি পাকিস্তান পাঠানো হবে? সেটা না, তারা বিভিন্ন দেশে চলে যাবে, কারণ তাদের হাতে যে পরিমাণ টাকা আছে সেটা আসলে পাকিস্তানে গিয়ে খরচ করার মতো না, অনেক বেশি বেশি টাকা আছে। সো পাকিস্তান একটা ফকিরের দেশ, ওইখানে গিয়া তো লাইফ কি এনজয় করবে? সো তারা অন্যান্য জায়গায় যাবে। হ্যাঁ, সেফটি আর সিকিউরিটির জন্য হয়তো তারা অন অ্যারাইভাল ভিসার ব্যবস্থা করতেছে, এবং সেটা না হলে কোনো সমস্যা নাই। পাকিস্তান এমবাসি দরকার হলে তাদেরকে কুলে করে ওইখানে নিয়ে গিয়ে ভিসা দিবে। মানে পাকিস্তান যে পরিমাণ উৎফুল্ল গত 1 বছর ধরে দেখতে পাচ্ছি, মানে তারা তো কি যে করবে আল্লাহ জানে, ধরে নিয়ে চুমুটুমু দিয়ে নিয়ে যাবে, এটা তো বিষয় না, ওইটার জন্য ভিসা টিসা। তবে আমি এখানে জাস্ট একটা কথা বলি যে আরিফ যেটা বললেন যে জাসদ 91 পর্যন্ত দাপটের সাথে ছিল ক্যাম্পাসে, কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে 74 থেকে শুরু করে জিয়া রহমান আসলো 75-76 এসে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর 77, এই পিরিয়ডে জাসদের কত লোক মারা গেছে, কত অসংখ্য কর্মী নেতা মারা গেছে। তারপরে না হয় তারা আবার যখন ক্যাম্পাস রাজনীতি ফিরে আসলো তখন তারা ক্যাম্পাসে নিজেদেরকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারলো, কিন্তু শুধু ক্যাম্পাসের বাইরে কিন্তু তারা আর নিজেদেরকে সেভাবে প্রতিষ্ঠা করতে পারেনি। কিন্তু সেটা সাবির ভাই না পারার বিভিন্ন কারণ আছে, আপনিও জানেন আমি জানি, সেটা তো ভিন্ন আলোচনা, আমরা ওই জায়গায় যাচ্ছি না। আমি বলছি যে আপনি বলতে পারেন যে জিয়াউর রহমানের সময় তাদের উপরে যে টর্চার গুলো হয়েছে, স্পেশালি তাহের সহ, সেটা এক জিনিস। আমি বলতে চাচ্ছি পাবলিক কিন্তু তাদেরকে কোথাও পিটায় মারে নাই, এটা কিন্তু আপনাকে মানতে হবে। আপনি কোথাও শুনবেন না, জাসদে কিন্তু প্রচুর ক্যাডার ছিল, এরা তো অনেকে মুক্তিযোদ্ধা ছিলেন, আর্মস ট্রেনিং ছিল, পরবর্তীতে তাদের সশস্ত্র বিপ্লবের একটা গণবাহিনী ছিল। কারো বাড়িতে গিয়ে মব তৈরি করেছে, চাঁদা খেয়েছে, ঘুষ খেয়েছে, এই জিনিস কিন্তু জাসদের নাই। আমি এটা বলতে চাচ্ছি, পাবলিক হেট্রেটের জায়গাটা কিন্তু জাসদ কখনো পায় না। ওই সংস্কৃতি পলিটিক্যালি ডিল করেছে জিয়াউর রহমান এজ এ সামরিক শাসক, তার জন্য ইমিডিয়েট থ্রেট ছিল জাসদ, এবং বিশেষ করে এই গ্রুপটাকে কন্ট্রোল না করতে পারলে, কর্নেল তাহেরের প্রভাবকে সামাল দিতে না পারলে ওনার রাজনীতি, দ্যাট ওয়াজ এ পলিটিক্যাল টাগ অফ ওয়ার বা ফাইট, যেভাবেই দেখি আমরা। পাবলিক কিন্তু কোথাও গিয়ে জাসদের পিটায় মারে নাই যে আমার টাকা খেয়ে ফেলছে, আমাকে চাঁদা দিয়েছে। আমি ওইটাতে যেতে চাচ্ছি, ওই দিক দিয়ে না, এটা মানে রেইন অফ টেরর ইজ কমপ্লিট ডিফারেন্ট, জাসদ ওয়াজ নট দ্যাট। হ্যাঁ, ওই মব এবং চাঁদাবাজি সংস্কৃতি তো ওই সময় ছিল না। চাঁদাবাজির কথা শুনে সাবির মুস্তাফা আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের চাঁদাবাজির কথা শুনে তিনি বেদনায় নীল হয়ে গেছেন, অথচ তার দলের বিরুদ্ধে গত 1 বছর ধরে চাঁদাবাজির অভিযোগ। তো ওনার এই দ্বিচারিতা, এখন নতুন করে তিনি বেদনায় নীল হয়ে গেলেন কেন? এটা কারণ হচ্ছে সিম্পল, কারণ গত 1 বছর ধরে শেখ হাসিনার পতনের পর থেকেই বিএনপি, যেটা আগেই আমরা আলাপ করছিলাম, যে বিএনপি বিভিন্ন জায়গায়
বিভিন্ন জায়গায় যেখানে আওয়ামী লীগ চাঁদাবাজি করতো সেখানে গিয়ে তারা দখল নিয়েছে। এবং একদিকে জামাত ব্যস্ত ছিল যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় তাদের লোকজনকে প্রমোট করা, আদালতে তাদের লোকজন বসানো, আর এদিকে বিএনপির লোকজন ব্যস্ত হয়ে পড়লো চাঁদাবাজিতে। তো এই অভিযোগটা কিন্তু বিএনপি 1 বছর ধরে শুনে আসছে এবং তারা বারবার বলছে যে আমরা এদেরকে বহিষ্কার করছি, আমরা এদেরকে না করছি, কিন্তু এটা যাচ্ছে না অভিযোগটা। তা এখন মির্জা ফখরুল একটা সুযোগ পেলেন যে এই যারা অভিযোগটা তোলে এনসিপি, কারণ এনসিপি তো এখন বিএনপির বিরুদ্ধে কথাবার্তা বলে, যে এই এনসিপি তাদেরকে চাঁদাবাজি দখলদারি অভিযোগ আনে। তো এই একটা সুযোগ পেল মির্জা ফখরুল আলমগীর যে আচ্ছা ঠিক আছে তোমাদের এখন আমি একটু ধরি, ধরতে গিয়ে উনি নীল হয়ে গেলেন। তো বিএনপির লোকরা যে টাকা খেয়ে লাল হয়ে গেছে এতদিনে, তার চেয়ে এখন তিনি এই কথা শুনে নীল হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় যে এটা এগেইন এই পলিটিক্স এর মধ্যে আমরা চলে এসেছি যে এরা বিএনপিকে যে অভিযোগ করবে, বিএনপি যখনই সুযোগ পাবে এনসিপির বিরুদ্ধে ঠিক সেই চাঁদাবাজি এবং দখলদারির অভিযোগ নিয়ে মানে আগাবে। অভিযোগ পাল্টা অভিযোগ, এখানে নীল নাল আমার মনে হয় এই রংবাজিটা না করলেই চলে। আরিফ জেপ্তিক, ধরেন এই অভিযোগ পাল্টা অভিযোগ চলবে, তৃতীয় কোনো পক্ষ ঢুকে গেলেই তখন আবার তারা এক হয়ে ওই তৃতীয় পক্ষকে মারবে, রাইট? এইটা তো আমরা দেখতেছি গত 1 বছর ধরেই। কিন্তু আমরা শুনলাম এই আজকে 28 জুলাই, রাইট? শুনলাম যে 28 জুলাই তারেক রহমান বাংলাদেশে যাবেন, ব্যাপক ঢাকঢোল পেটানো হলো, খুব প্রচারণা চললো, তিনি এলেন না। বিষয়টা কি হচ্ছে তারেক রহমানকে নিয়ে? জানি না, আমি আসলে এই খবরটা পাইনি। আপনি জানেন যে সাবির ভাই জানেন নাকি কোনটা কয় তারিখ? তারেক রহমান 28 জুলাই। 28 জুলাই তো আজকে? জি। এটা কোত্থেকে শুনলেন? আমি তো কোথাও দেখিনি। এটা শোনা যায় না, এটা অনলাইনে গুজব টুজব হতে পারে। কমন সেন্স বলে উনি এখন আসবেন না, উনি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত আসবেন না, কারণ উনি খুব স্মার্টলি এটার যে ঝুঁকি আছে সেই ঝুঁকিটা সম্পর্কে সচেতন, এবং আমি মনে করি এইটা তার সবচেয়ে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্তগুলোর একটা। কিন্তু তার বাধা কোথায়? তার দেশে আসতে তার বাধা কোথায়? কে বাধা দিচ্ছে? তাকে কেউ বাধা দিচ্ছে না। তাকে আনলে ডক্টর ইউনূস, জেনারেল ওয়াকার এরা মেরে ফেলতে পারে, এই রিস্ক উনি নেবেন না, এবং আমি মনে করি খুব বুদ্ধিমানের মতোই নেবেন না। মেরে যদি না ফেলে জেলে ঢুকিয়ে দিতে পারে, কারণ ওনার নামে তো মামলা আছে। ধরেন এখন সে গ্রেনেড হামলা মামলাটা বোধহয় এখনো সমাধান হয় নাই, আরো 2টা মামলা দিয়ে ঢুকিয়ে দিতে পারে, এবং তখন বিএনপিকে কাবু করে ফেলা যায়। এখন যে সুবিধাটা হচ্ছে কি, মনে করেন যে বিএনপির মূল কন্ট্রোলটা উনি যেহেতু বাইরে আছেন, নিরাপদে আছেন, ওই তাকে প্রেসার দিয়ে কিছু করানো সম্ভব হচ্ছে না। কিন্তু উনি ভিতরে ঢুকে গেলে এই অবস্থায় সেটা হওয়ার সম্ভাবনা আছে। সাবির মুস্তাফা, বিষয়টা কি এত সিম্পল যে তাকে ডক্টর ইউনূস কিংবা ওয়াকারুজ্জামান মেরে ফেলতে পারে কিংবা জেলে ভরে দিতে পারে, অথচ ডক্টর ইউনূস আমরা দেখলাম তিনি উড়ে গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করে আসলেন। তারেক রহমান নিজের থেকে নিজ দায়িত্বে তার নিজের ঘোষিত ডিসেম্বরের মধ্যে নির্বাচন বদলে বললেন ফেব্রুয়ারিতে নির্বাচন, রাইট? তো এত সহজ নাকি বিষয়টি? ডক্টর ইউনূস উড়ে গিয়ে তার সাথে দেখা করেছেন কারণ তখন ডক্টর ইউনূসের সরকার নড়বড়ে হয়ে গেছিল এবং সরকারের কিন্তু অবস্থা বেশ জটিল হয়ে গেছিল। কাজেই আমি বলবো যে তারেক রহমান ইউনূসের সরকারকে একটা লিস অফ লাইফ দিয়েছে সেদিন। তার সাথে ওই ডিসেম্বরের নির্বাচনের সাথে উপর স্টিক না করে তার সাথে ওই ফেব্রুয়ারিতে হলেও হতে পারে, যদি এটা হয়, যদি সেটা হয়, এই ল্যাঙ্গুয়েজে অ্যাগ্রি করে তিনি সরকারকে একটা ছাড় দিয়েছেন, যার ফলে সরকার এখনো টিকে আছে। কাজেই ইউনূস শুড বি ভেরি গ্রেটফুল টু তারেক রহমান যে তারেক রহমান তাকে এই ছাড়টা দিয়েছেন। তা এই ছাড়টা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন বা কোনো বাধ্যবাধকতা তারেক রহমানের ছিল না, কিন্তু তিনি দিয়েছেন হয়তো বৃহত্তর স্বার্থে, স্থিতিশীলতার স্বার্থে। সেটা সেই স্বার্থটা কি, কেন ছাড়টা কেন দিলেন? এটা কারণ হচ্ছে যে আমার যেটা সবসময় মনে হচ্ছে যে বিএনপি জানে যে যখন নির্বাচন হবে, যদি ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হয়, আমি যদি বলছি কারণ বাংলাদেশে তো ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন একেবারে গ্যারান্টিড না, সে যেই ক্ষমতায় থাকুক, তাহলে বিএনপি আশা করছে যে তারা ক্ষমতায় আসবে। কাজে তারা চায় যে একটা নির্ঝঞ্ঝাট পিরিয়ড যাক, যেখানে নির্ঝঞ্ঝাট একটা ইলেকশন হতে পারে, যেখানে কেউ কোনো হাঙ্গামা সৃষ্টি করবে না, যাতে তারা নির্ঝঞ্ঝাটে ক্ষমতা আসতে পারে। তো এখন এই সুযোগ তারা 15 বছর পায়নি, এখন পাচ্ছে। তো এই সুযোগ কেন 3 মাস বা 2 মাসের জন্য হাতছাড়া করবে? কাজে তাদের কাছে কি সাবির ভাই, তাদের কাছে কি এই গ্যারান্টি আছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, 3 মাস পরে নির্বাচন হবে? এই গ্যারান্টি তাদের কে দিয়েছে? কোনো গ্যারান্টি নাই।
এমনকি যেই স্টেটমেন্ট জয়েন্ট স্টেটমেন্ট ছিল সেখানে কোনো গ্যারান্টি নাই, সেখানে অনেক শর্ত ছিল যে যদি এটা হয়, যদি সেটা হয়, তিনটা যদি আছে সেখানে, কাজেই কোনো গ্যারান্টি নাই, কিন্তু তারপরে তারেক রহমান সেটাতে রাজি হয়েছে। কেন আমি তো জানতে চাই কেন? আপনি বললেন যে তিনি ডক্টর ইউনূসকে একটা বিরাট ছাড় দিয়েছেন, তার সেই ছাড়ের কারণে এখন এই সরকার এখনো ক্ষমতায় আছে। তার দলের কি লাভ হয়েছে? তার দল কি নৈতিকভাবে মানে ব্যাকওয়ার্ডে চলে যায়নি? না, কারণ এই সরকার যদি ব্যর্থ হয়, ইলেকশনের আগে যদি এই সরকার যদি নড়বড়ে হয়ে পড়ে যায়, তাহলে কিন্তু বিএনপি ক্ষমতা আসে না, তাহলে কিন্তু অন্য কেউ ক্ষমতা আসে। ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন হলে ডক্টর ইউনূসের অধীনে, আচ্ছা আপনার কথাটা শেষ করেন তো আমি ভালো করে বুঝতে পারি। সেটাই বলছি যে তখন কিন্তু বিএনপির জন্য মানে ক্ষমতা আসা তো দূরে থাক, বিএনপির জন্য আবার রাজনীতিতে ফেরাও ইম্পসিবল হয়ে যেতে পারে বা খুবই কঠিন হয়ে যাবে। তো বিএনপি অনেক কষ্ট করে এই আদূর এসছে 2008 এর ইলেকশন ডিফিটের পরে। তো এইটা তারা হাতছাড়া করতে চায় না, সেই জন্য তারা চায় সবকিছু ঠান্ডা থাকুক, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, তাহলে আমরা ঠান্ডা মাঠে নির্বাচন করে ক্ষমতা আসতে পারি। কিন্তু আপনার আরেকটা প্রশ্ন ছিল যে এই মানে বিএনপির লাভ কি হলো? আচ্ছা, তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে যেটা আরিফ জেপতিক বলছিলেন, আমি অত স্ট্রংলি বলবো না, কিন্তু আমি এটা তার জেনারেল লাইনের সাথে আমি একমত যে আমারও তাই মনে হয়েছে তারেক রহমান তার নিজের নিরাপত্তা সম্পর্কে সন্দিহান। এখন তাকে কে মারতে পারে? ওয়াকার ইউনুস আমি বলছি যে ক্রিকেটার ওয়াকার এবং ইউনুস ওই দিক থেকে আসবে না অন্য কোথাও থেকে আসবে সেটা তো আমরা জানি না, এবং উনি তারেক রহমান কোন দিক থেকে ভয় পাচ্ছেন তাও আমরা জানি না, কিন্তু তিনি তার একটা সেফটি নিয়ে কনসার্ন আছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। এবং এটাও আছে যে আমরা শুনেছি এই এনসিপি নেতাদের দু একটা বক্তৃতায় তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছে যে এখনো অনেক মামলা বাকি আছে মানে কি, অনেক মামলা থেকে হয়তো উনি খালাস পেয়েছেন, কিন্তু উনি নির্দোষ মানে ঘোষিত হননি, তার মানে এগুলো টেকনিক্যালিটিতে তাকে ছাড়া হয়েছে। সো তার মানে না যে ওই একই মামলায় তাকে পুনরায় মানে বিচার করা যাবে না। সো ওই ভয় কিন্তু তার রয়ে যাচ্ছে। সো সে আরিফ জেপতিক ঠিকই বলেছেন যে নির্বাচন হয়ে যাক, বিএনপি ক্ষমতা পাকাপোক্ত হোক, দেন তার ফেরার রাস্তাটা পরিষ্কার হবে। এই মুহূর্তে আমার মনে হয় তার সামনে অনেক বিপদ আছে এখনো ফেরার জন্য। ওকে, এই সরকারের মধ্যে অধীনে আসলে, তাই তো? আরিফ জেপতিক মানে এই বিপদ কি আপনার মনে হয় বসে থেকে উত্তরণ ঘটাতে পারবে বিএনপি? ওই যে সাবির ভাই যেটা বললেন যে এখন তো বসে বসে বর্ষি বাওয়া ছাড়া তাদের হাতে কোনো কাজ নেই, যদি সরকার পরিবর্তন হয় কিছুই করতে পারবে না। তো ওরা এখন বিএনপি এখন ভাবতেছে যে ভাই ঠিক আছে আমরা বাইরে টাইরে যা পারি করি, আর তোমরা ভিতরে যা খাও, কারণ সবাই একটা জিনিস জানে কি ডক্টর ইউনূস, আপনারা দুজনই বলছেন যে ডক্টর ইউনূসের পার্টি হচ্ছে এনসিপি। সাবির ভাই তো বলছে যে এনসিপি আগের যে কোনো ক্ষমতাসীন দলের চেয়েও বেশি সুযোগ সুবিধা ভোগ করছে, রাইট? তো সেই এনসিপির মতো দলের প্রধান হিসেবে ডক্টর ইউনূসের অধীনে যদি নির্বাচন হয়, আপনারা কি নিশ্চিত তাতে বিএনপি ক্ষমতায় আসবে? এখানে একটা ব্যাপার আছে, ডক্টর ইউনূসের আসলে কেউ না, মানে স্বার্থপর লোকজনের হয় কি কেউই তার না, সে কাউকে হোল্ড করে রাখে না। এটা একটা আমি মনে করি না যে এটা খুব ডক্টর ইউনূসের খুব একটা ইন্টারেস্টেড জায়গা থাকবে যদি এনসিপি যে চাঁদাবাদ এনসিপি ফেল করে। তো ওইটা নিয়ে ডক্টর ইউনূসের খুব মাথা, উনি ওনার কিছু এজেন্ডা নিয়ে আসছে, সাথে তোমাদের মানে এটা হচ্ছে গিভ এন্ড টেক এর মামলা, আমি আমারটা করি তোমরা তোমাদেরটা করে ডিস্টার্ব করো, তোমরা ধরা গেলে আই এম সরি আই কান্ট ডু এনিথিং, আইল কন্টিনিউ হেল্পিং ইউ আনলেস আমি যতদিন আছি আমার তোরা জ্বালাইস না বাবা, তোরা গিয়ে বাইরে গিয়ে ওই চাঁদাবাজি কর। কিন্তু শেষ পর্যন্ত কিছু হলে উনি মুখ মুছে বলবে আমি ফেল করলাম কারণ সব অসৎ, সবাই চাঁদা খেয়ে ফেললো, আমি একমাত্র ভালো লোক, টাটা বাই বাই প্লেন ডাক জায়গা আমেরিকা। দিস ইজ হোয়াট ইউ ডু। আর বিএনপির যে জায়গাটা হচ্ছে কি, বিএনপি কিভাবে ভাবতেছে যে যদি নতুন কেউ আসে, ধরেন ওয়াকার নিচে বা অন্য একটা ফরম্যাটে ওয়াকার আবার একটা চেষ্টা করলো, তাহলে কিন্তু বিএনপি আটকে গেল। মানে বিএনপি হচ্ছে সেই দল, তারা কিন্তু আর তারা আন্দোলন করে কিন্তু সরকার ফালাইতে পারবে না, ওই এফোর্টের জায়গাটা তারা দিতে পারবে না। তো তাহলে কি হলো, বিএনপি পুরা ওদের কিছু নাই। বিএনপি এখন স্মার্টলি ভাবছে ওকে ডক্টর ইউনূস খুব বেশি দিন থাকবেন না, ওনার কিছু স্পেসিফিক আমেরিকান এজেন্ডা আছে শেষ করবেন, ইন দ্য এন্ড নিজের কিছু ব্যবসা বাণিজ্য বুঝাবেন, উনি 2 বছর পরে চলে যাবেন। ঠিক আছে ভাই, তুই 2 বছর থাকো, থেকে তুমি চলে যাও, তারপরে তো আমরা আসবো। সো তারা সে সবর করে দেওয়া, ওই যে ধৈর্যে মেওয়া ফলে, সে মেওয়ার আশায় তারা বসে আছে।
এনসিপি কে ডাইরেক্ট আসলে ব্যাক দিচ্ছে বাংলাদেশ আর্মি। প্রত্যেকবার যখন আর্মি এইসব চেঞ্জ তৈরি হয় তখন আর্মির লোকজনের শখ তৈরি হয় রাজনৈতিক দল করা। এটা কিন্তু হচ্ছে মোস্ট পপুলার গভর্নমেন্ট ছিল 7-8 সালে মইনুদ্দিন ফখরুদ্দিন। মানে লোকজন শান্তি পাইতো, ভাই আইন শৃঙ্খলা ভালো, চোর ডাকাতরা অজগর এবং গাড়ি রাস্তায় ফেলে চলে যাইতো, ঠিক আছে। ওরা কিন্তু একটা কি যেন বানাইছিল ফেরদৌস আহমেদ কুরেশিকে দিয়ে। আরে সুলতান, আপনার মনে আছে রিপোর্টার সিগনেচার ওইদিকে যাওয়া যাইতো না, খালি ওদের বড় বড় প্রাডো গাড়ির ধাক্কা। বিশাল পার্টি। ফেরদৌস আহমেদ কুরেশির নাম মনে আছে, মানে আরো অনেককে নিয়ে বিভিন্ন দল ছুট নিয়ে অরিজিনাল পলিটিশিয়ান। কিন্তু ফেরদৌস আহমেদ কুরেশি কিন্তু এক সময়কার খুব জাতীয় পলিটিশিয়ান। যাই হোক, ওটা ফেল করলো, ফখরুদ্দিন মইনুদ্দিন হাত মুখ মুছে চলে গেছেন। তো এবারও তাই হবে, কিন্তু ওই ট্রাইটা আমার কাছে মনে হচ্ছে যে সেনাবাহিনীর তরফ থেকে বেশি করা হচ্ছে। ইউনূস আসলে যে ডোন্ট ডিস্টার্ব নীতিতে বিশ্বাসী, তুমি আমার জ্বালায় না, আমি তোমার জ্বালাবো না, এই লেভেলের মধ্যে রেখে টাটা চালা যাও। সাবির মুস্তাফা, আপনি জানেন যে জুলাই সনদ এরই মধ্যে খসড়া প্রণীত হয়ে গেছে, তারা ঘোষণা করবে। তো এই নিয়ে কিন্তু অনেক রকম জল্পনা কল্পনা, উত্তেজনা, সংশয়, শঙ্কা, অস্থিরতা, অনেক কিছু কাজ করছে, আপনি জানেন। ভবিষ্যৎটি কি? মানে এই জুলাই সনদের ভবিষ্যৎ কি যদি ঘোষণা করা হয়? আমার কাছে জুলাই সনদটাকে খুব কি বলবো, একটা গালভরা বক্তব্য ভরা কাগজ মনে হচ্ছে। কারণ সেখানে যেসব জিনিস থাকবে, আমি যতটুকু বুঝতে পারছি, যে এই জাতীয় ঐকমত্য কমিশনে যেসব বিষয় ঐকমত্য হবে সেগুলো থাকবে, কিন্তু যেসব বিষয় ঐকমত্য হচ্ছে সাংবিধানিক বিষয়ে, সেগুলো এতই মামুলি বিষয় যে একটা প্রধানমন্ত্রী 10 বছর মেয়াদ, মানে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। ভালো কথা, এটা বাংলাদেশের জন্য নতুন, কিন্তু মানে বিগ কনটেক্সট এটা খুবই মামুলি একটা ব্যাপার। তারপরে উচ্চ কক্ষ নিয়ে এখনো কোনো ঐক্যমত্য হয়নি। উচ্চ কক্ষ কিভাবে হবে, ভোটিং পদ্ধতি পিআর হবে কি হবে না, ঐক্যমত্য হয়নি। সো এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। তো এখানে মানে পরিবর্তনটা কোথায় আসছে? মানে জুলাই সনদ এমনভাবে বলা হচ্ছে যেন এটা বাংলাদেশের জন্য একটা বৈপ্লবিক সনদ হবে, কিন্তু কোথায় বিপ্লবটা কোথায়? আমি এর মধ্যে কিছুই দেখে পাচ্ছি না। শুধুমাত্র এই যে সংবিধানের প্রিএম্বলটা যে চেঞ্জ করেছেন কমিশন, এবং সেই প্রিএম্বলটা নিয়ে কোনো আলোচনাই দেখছি না আমি কোথাও। সেই প্রিএম্বলে আপনার এই জুলাই 2024 সালে ফ্যাসিস্ট সরকার উৎখাতের ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। এখন যেটা আমার কাছে খুবই সিলি মনে হয়, কারণ একটা সংবিধানের প্রিএম্বলে থাকবে একটা জাতি গঠনের কথা, একটা আন্দোলন, একটা অভ্যুত্থান, এই একটা অভ্যুত্থানে একটা সরকারের পতন কখনো সংবিধানের প্রিএম্বলে স্থান পেতে পারে না। 72 যেই সংবিধান, সেখানে কিন্তু ব্রড ব্রাশে থাকে সব জিনিসপত্র, যে 23 বছরের স্বাধীনতা সংগ্রামের ফসল হচ্ছে বাংলাদেশ, এবং এই বাংলাদেশ এই মূল্যবোধ নিয়ে এগিয়ে যাবে। এটাই হচ্ছে প্রিএম্বল, আপনার স্টেটমেন্ট, আপনার স্টেটমেন্ট অফ ইন্টেন্ট, মিশন স্টেটমেন্ট। কিন্তু এখানে আপনার কি সব গাদা জিনিস ঢোকানো হচ্ছে, এবং একটা বিপ্লব, একটা অভ্যুত্থান, একটা সরকারের পতনটাকে হাইলাইট করা হচ্ছে প্রিএম্বলে। সংবিধান যেন একটা অভ্যুত্থানের বিষয়, তা তো না। তো যাই হোক, সেটা নিয়ে কোনো আলোচনা নাই, হয়তো এটা থাকবে কি থাকবে না জানি না। কিন্তু আমার যেটা মনে হয় যে আলটিমেটলি আপনার কোনো ম্যাসিভ কোনো মৌলিক পরিবর্তন হচ্ছে না বাংলাদেশের প্রশাসন বা সাংবিধানিক কাঠামোতে। যেগুলো দেখবেন যেখানে ওই আপনার বড় বড় কমিশনগুলোর নিয়োগ, সেই নিয়োগ পদ্ধতিও কিন্তু কোনো ঐক্যমত্য হচ্ছে না। কারণ বিএনপি নির্বাচন কমিশনের নিয়োগে একটা সার্চ কমিটির ব্যাপারে একমত হয়েছে, কিন্তু অন্যগুলোতে তারা স্টিক করছে যে এটা নির্বাহী বিভাগের ক্ষমতার আওতায় রাখতে হবে, আদারওয়াইজ নির্বাহী বিভাগ হয়ে যাবে একটা কি বলবো, একটা ম্যানেজারের মতো, একটা অফিসের ম্যানেজার, সে ম্যানেজিং ডিরেক্টরও না, সে জেনারেল ম্যানেজার। হ্যাঁ, যে তার কাজ হচ্ছে যে অন্যরা কি করছে সেটা জাস্ট করে দেওয়া। সো ওই দিক থেকে বলতে গেলে আমি জুলাই সনদকে সেভাবে অত গুরুত্বপূর্ণ জিনিস হিসেবে আমি দেখছি না। তারপরে যে এনসিপি যে দাবি যে একটা ঘোষণাপত্র থাকতে হবে, যে ঘোষণাপত্র সংবিধানে ইনক্লুড করতে হবে, এগেইন আবার ওই একটা বিপ্লব বা একটা গণঅভ্যুত্থান, একটার পট পরিবর্তন, সেই বিষয়টা কেন সংবিধানে ঢুকবে সেটা আমার মানে মাথায় ঢুকে না। সংবিধান মনে হয় তারা আসলে এক ধরনের দায় মুক্তি চায়, এক ধরনের ইন্ডোমিনিটি চায়। এইটা অনেকে মনে করছেন যে এইটার মাধ্যমে গত 1 বছরে যা হয়েছে, জুলাই আগস্ট 2024 সালে যা হয়েছে, যেখানে ক্ষয়ক্ষতি প্রাণহানি হয়েছে, সেটার জন্য যাতে জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, অংশ নিয়েছেন, তাদের যেন কোনোভাবে দায় করা না হয়, সেটা এই জুলাই সনদ এনশিওর করবে। কিন্তু এগেইন যদি কোনো সময় একটা সরকার আসে
যে মনে করে যে এই যে পুলিশ হত্যা হয়েছে জুলাই আগস্ট গত বছরে, সেটার জন্য আমি করব, বিচার করব কারা কারা দায়ী, তো এই জুলাই সনদটা কি তারা আমলে নেবে? তারা তো আরেকটা সাংবিধানিক ভোটে, সংসদে একটা ভোটে সেটা বাতিল করে দিবে। ওই যে ডালিম ফারুকরা তো ইন্ডেমনিটি পেল না, রাইট? মানে ইন্ডেমনিটি অ্যাক্ট ছিল, বিচার তো হলো। কাজে এগুলো হচ্ছে মানে বাংলাদেশে আপনার রাজনৈতিক প্রয়োজনে নানান কিছু করা যায়। আপনি সংবিধানকে স্থগিত করে দিতে পারেন, সংবিধান স্থগিত, জুলাই সনদ স্থগিত, ঘোষণাপত্র স্থগিত, সব স্থগিত করে আপনি একটা অর্ডিন্যান্সের মাধ্যমে এদের বিচার করে আপনি এদেরকে শাস্তি দিতে পারেন, হ্যাঁ, এবং তারপর পরবর্তীতে সেই শাস্তি আপনার জায়েজ করে ফেলবেন আরেকটা সাংবিধানিক সংশোধনী দিয়ে। সো বাংলাদেশে কিন্তু সবসময় সবকিছু করা যায়। তাহলে এই জুলাই সনদ নিয়ে এই গত কদিন ধরে অনেক রকম কথা শুনছে আরিফজের থেকে, আপনিও নিশ্চয়ই শুনছেন যে আগামী 3 দিন কি হবে, বাংলাদেশে আগামী 7 দিনে কি হবে, খুব অনেক একটা 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 বিরাট কিছু যেন আবার যেন একটা ওলট পালট হতে যাচ্ছে। ব্যাপারটা কি হতে যাচ্ছে? ব্যাপারটা কিছু হতে যাচ্ছে না, দুষ্ট বাচ্চাদেরকে ক্লাসে হোমওয়ার্ক দিয়ে বসায় রাখে। আমরা আমাদের বাচ্চারা যখন ছোট ছিল তখন বেশি দুষ্টামি করতো, কাগজ একটা দিয়ে বলতাম এখানে তুমি একটা হরিণের ছবি আঁকো, ওটা কিছু হরিণ, কিছু জেব্রা, কিছু জিরাফের মতো কিছু একটা হইতো। জুলাই সনদ এইরকম একটা জিনিস, মানে এটা দিয়ে হয়েছে যে কিছু একটা ওই যে চান্দাবাজি এগুলাকে জায়েজ করার জন্য একটা কিছু করা। এই যে সাবির ভাই ঠিকই বলেছেন, জুলাই সনদ আপনি একটা বানাইছেন, খুব ভালো, খুব প্রোক্লামেশন, বিপ্লবের 1 বছর পরে পৃথিবীর লোকজন ঘুরায় শুনলে ঘুরায় আসবো। মানে প্রোক্লামেশন কখন হচ্ছে? when you are starting the fight, right? আপনি মুক্তিযুদ্ধ 25শে মার্চ আপনার উপরে চাপায় দেওয়া হয়েছে গণহত্যার মাধ্যমে, আপনি এপ্রিলে গভর্নমেন্ট তৈরি করে ডিক্লেয়ার দিচ্ছেন যে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স আমি দিলাম, এইটার উপরে আমি যুদ্ধে গেলাম। আপনি যুদ্ধ শেষ করে 16 ডিসেম্বর শেষ করে আপনি 73 সালে যদি সংসদে বসে প্রোক্লামেশন দিতেন তাহলে হইতো, কারণ ইটস অলরেডি ডান। সো আপনি যদি এটা গত জুলাইতে দিতেন, ধরেন গত জুলাই 24-25 তারিখে দিতেন যে আমরা আর আপোষ করবো না, আমরা প্রোক্লামেশনে গেলাম, বা ধরেন 3 তারিখে ওনারা যখন ওই যে শহীদ মিনারে যে সভাটা হয়েছিল যেখান থেকে এক দফা আসে যে প্রোক্লামেশন আমরা দিলাম এই কারণে আমরা এখন এই গভর্নমেন্ট ফেলে দিব, এই জিনিস আমরা অ্যাচিভ করতে চাই, দ্যাট ওয়াজ দ্য জুলাই সনদ। আপনি শেষ করার পরে কি একটা হয়েছে, একটা আর্মি কু হয়েছে, আর্মি শেখ হাসিনাকে হেলিকপ্টারে দিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছে, এবং সেটাকে আপনি এখন খুব সুন্দর শুদ্ধ ভাষা আলী রিয়াজের মতো করে ইংলিশ দিয়ে লিখলেও জিনিসটা কিছুই দাঁড়াবে। তো এইটা আসলে এক ধরনের হাইপ তৈরি করা, এবং যখন হয় কি একটু বিপাকে পড়ে, এই যে এখন একটু নীলা ইসরাফিল ইস্যু আসবে, কিছু চান্দাবাজির ইস্যু আসবে, ওই তখনই আবার বলবে সবাই রাজুতায় প্রোক্লামেশন, জুলাই প্রোক্লামেশন দিব, চুপপুর পদত্যাগ চাই, খুব রেডিমেড ফরম্যাট আর। এবং এই ডক্টর ইউনূস তারপরে সর্বদলীয়কে ডেকে বলবেন আমরা সকলে স্বৈরাচারের বিরুদ্ধে, স্বৈরাচার তো নাকি ফেসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হলাম। বাচ্চা মরে পুড়ে গেছে স্কুলের কতগুলা বাচ্চা, হ্যাঁ, ওই দিন জাতীয় শোক দিবস ফালায় রাখে মুরগি সালন দিয়ে ভাত খায়, আর এই কি ঐক্যবদ্ধ কি যেন বানায়, বিপদে পড়লে বানায়। তো এগুলো সবই হচ্ছে একটা কার্টুন ধরনের কাহিনী হচ্ছে, গুরুত্ব দিয়ে আলাপ করার আমি কিছু দেখি না। এই জুলাই প্রোক্লামেশন আপনি দিলেন, মানে আওয়ামী লীগ ফিরাতে আসার কোনো দরকারই নাই। ধরেন বিএনপি আসলো, বিএনপি আইসা সালাউদ্দিন সাহেব করলো, এটা কি, দ্যাটস ইট, এটা কি হয়ে গেল, এটা দিয়ে আপনি কিছু করতে পারবেন না। কারণ আপনি যেভাবে দেখেন, মানে ঘোড়ায় হাসবো বললে যে এনসিপি ক্ষমতায় চলে আসবে ইলেকশনে জিতে, তাই না? তো অন্য একটা দল আসবে, জামাত ছাড়া আর কোনো দল আসলে, মানে একমাত্র প্যারেন্ট সংগঠন আসলে এনসিপি হয়তো জুলাই প্রোক্লামেশন কন্টিনিউ করে রাখতে পারবে, বাকি কোনো দল আসলে এটাকে খুব একটা গুরুত্ব দেবে না। হ্যাঁ, আওয়ামী লীগ ছাড়া বাকি কেউ আসলে এটাকে ঘাটাবে না, ঠিক আছে থাক তোমরা, আমরা এই বিপ্লবের একটা অংশ এবং স্টেক হোল্ডার হিসেবে এটাকে আমরা কন্টিনিউ করবো, ঘাটাবে না। আদারওয়াইজ আমি এটাকে খুব একটা গুরুত্ব দিয়ে কিছু হবে বলে মনে হয় না। এখন আওয়ামী লীগের কথা যখন তুললেনি সাবির মুস্তাফা, মানে একটা নির্বাচনের প্রস্তুতি চলছে, প্রথমত নির্বাচন হবে কিনা, সেই যদি নির্বাচন হয়ও সেই নির্বাচন আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন হলে কতটা ফলদায়ক হবে? ফলদায়ক এখন আওয়ামী লীগকে তো বাইরে রেখে নির্বাচনটা কার্যক্রম নিষিদ্ধ করে এবং আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে আওয়ামী লীগকে হয়তো একটা ফেভার করা হয়েছে, আওয়ামী লীগকে একটা মানে রাস্তা করে দেওয়া হয়েছে এই নির্বাচন থেকে দূরে থাকার জন্য, এবং সে একটা ভিকটিম হয়ে গেছে, এই দেখো আমার উপর কি অন্যায়, আমাকে ইলেকশনই করতে দিল না। অথচ ইলেকশন করতে গিয়ে হয়তো আওয়ামী লীগের আরো অনেক সমস্যা হতে পারত। এখন যেটা হতে পারে, আওয়ামী লীগের সমর্থক, যেটা পাকিস্তানে ইমরান খানের দল করেছে, বিভিন্ন আসনে তাদেরকে যখন ডিনাই করা হলো তাদের নির্বাচনী প্রতীক, তখন বিভিন্ন আসনে তাদের লোকজন স্বতন্ত্র হিসেবে দাঁড়ায় এবং তারা 94টা আসনে জয়লাভ করে,
যেটা ছিল একটা বিশাল ব্যাপার, পাকিস্তানের ইতিহাসে এটা হয়নি। তো আওয়ামী লীগ সে ধরনের কোনো কাজ করতে পারবে কিনা সেটাই হচ্ছে, যদি আওয়ামী লীগ করতে চায়। কিন্তু আমি যতটুকু বুঝি দেখি আওয়ামী লীগ এখন নিজেকে সেভাবে গুছিয়ে উঠতে পারে না, ইনফ্যাক্ট কোনোভাবেই গুছিয়ে উঠতে পারে না। খালি বিদেশে বসে কিছু কিছু নেতা নিজেদের মতো করে স্টেটমেন্ট দিচ্ছেন, এবং আদৌ কোনো কোঅর্ডিনেশন আছে কিনা, সমন্বয় আছে কিনা, কোনো সমন্বয়ক আছে কিনা কোথাও বসা, কেউ জানে না। শেখ হাসিনা দিল্লিতে বসে একটা অডিও মেসেজ দিচ্ছেন, ওয়াই অডিও, ওয়াই নট ভিডিও? উনাকে কেন লোকজন দেখতে পাচ্ছে না সেটারও কোনো জবাব নেই। কাজেই আওয়ামী লীগ একটা টোটালি একটা মেসের মধ্যে আছে। কাজে আওয়ামী লীগ ইলেকশনে থাকলো কি থাকলো না, আমার মনে হয় এই মুহূর্তে এটা খুব একটা প্রাসঙ্গিক না। আওয়ামী লীগ আদৌ মানে কোনোভাবে নিজেকে ইনসার্ট করতে পারবে না কিনা ইলেকশন প্রসেসে থ্রু ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটস, স্বতন্ত্র, যেটা 2024-এ তারা অনেক স্বতন্ত্র ক্যান্ডিডেট দাঁড় করালো নিজেদের বিরুদ্ধেই। এখন আসল স্বতন্ত্র ক্যান্ডিডেট তারা দাঁড় করতে পারে কিনা সেটাই হবে মানে দেখার বিষয় আর কি। মানে আপনি আওয়ামী লীগকে নিয়ে, আওয়ামী লীগ আসতে পারবে কি পারবে না, মানে আপনার আশঙ্কাটা কি? অনেকে বলছে আওয়ামী লীগের জীবনেও আসতে পারবে না। না, আমি কখনোই রাজনীতিতে শেষ কথা নাই। হ্যাঁ, মানে একটা হচ্ছে যে মুসলিম লীগ 54 সালের ওই যুক্তফ্রন্টের কাছে পরাজিত হওয়ার পর মুসলিম লীগ আর ঘুরে দাঁড়াতে পারে নাই। কিন্তু আওয়ামী লীগ কি মুসলিম লীগের মতো? আমার মনে হয় আওয়ামী লীগের খুঁটির জোর মুসলিম লীগের চেয়ে বেশি। তো সেদিক থেকে পাকিস্তানে তো বারবার হয়, মিলিটারি কু হয়, কিন্তু মুসলিম লীগ ঘুরে ফিরে ক্ষমতায় আসে আর্মির পৃষ্ঠপোষকতায়। আর্মি চায় এক একটা করে ফ্যাকশন তৈরি করে, তারা মুসলিমকে তারা 3-4 টুকরা করেছে এই পর্যন্ত আর কি। কিন্তু আওয়ামী লীগ একেবারেই আসবে না, আমার সেটা মনে হয় না। তবে এই ইলেকশন আওয়ামী লীগ যদি 10-12টা স্বতন্ত্র প্রার্থীও সংসদে পাঠাতে পারে, দেন আমি বলবো যে তারা একটা মানে ভালো কাজ করেছে তাদের নিজেদের জন্য। কিন্তু এর ফলে নির্বাচন প্রশ্নের মুখে পড়বে আমি সেটা বলবো না, যদি কিনা এখানে কোনো কারচুপির চেষ্টা করা না হয়। এখানে যদি কিনা এনসিপি, জামাত এদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য প্রশাসন কোনো পদক্ষেপ না নেয়, যদি এটা সত্যিকার অর্থে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগ থাকলে কি থাকলো না সেটা বিষয় হবে না। আপনার কি মনে হয় যে প্রশাসন সেই চেষ্টা করবে না? এখন এটা তো আমি বলতে পারবো না, আমরা সেটা জানি। আপনি সেফ সাইডে থেকে কথা বলতেছেন সাবির ভাই। মানে আমি সেফ সাইডে থাকছি কারণ আমার এক এডিটর ছিলেন, আমি যখন সাংবাদিকতা প্রথম শুরু করি, সে বলেছিল যে নেভার বি ক্যাটেগরিক্যাল, কারণ একবার ক্যাটেগরিক্যালি কিছু বললে পরে ওখান থেকে পালানোর রাস্তা নাই। সেজন্য একটু ক্যাভিয়েট রেখে কথা বলতে হয়। আমি শিখেছি আমাদের টিচার আহাদুজ্জামান মোহাম্মদ আলী স্যার বলতেন, আরিফ জেপ্তি যা বলেছে সেটি ভালোই বলেছে, তবে সাবির মুস্তাফাও কিন্তু খারাপ বলেনি। আর সত্যি আপনার কাছে কি মনে হয় যে আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন কেমন হবে, বা আদৌ নির্বাচন হবে কিনা? নির্বাচন হবে। এই সুশীল সমাজের আবার একটা খুব তামসা আছে বুঝছেন, মানে এরা ওই কি বলে ধরি মাছ নাচুই পানির মুড়ে যায়, তো ওরা একটা নির্বাচন করবে, সেটা সে বিষয়ে কোনো সন্দেহ নেই, আমার অন্তত নাই। এখন আমি মনে করি যে আমি সাবির ভাইয়ের সাথে এখানে একমত, আওয়ামী লীগের এখন নির্বাচনে না আসাটা আওয়ামী লীগের জন্য বিরাট উপকার হচ্ছে। এখন তারা এসে অহেতুক শক্তিক্ষয় হবে, ঢুকবে এবং প্রচুর লোকজন তাদের গ্রেফতার হবে, চাঁদাবাজির শিকার হবে, মব ভায়োলেন্সের শিকার হবে। কারণ হচ্ছে গিয়ে স্ট্রিক্টলি আর্মি সমর্থিত মব আসলে সামলানোর মতো নৈতিক জায়গায় আওয়ামী লীগ এই মুহূর্তে নেই, এটা বাস্তব। সো ওই সময়টা বরঞ্চ এই নির্বাচনে না গেলে তাদের, এবং এই নির্বাচনে তো তারা সরকার গঠন করতে পারবে না, সো আলটিমেটলি তাদের আসলে খুব একটা লাভ নাই। তারা যে কাজটা করতে পারে যে তাদের শক্তি সঞ্চয় করে রাখতে পারে, নিরাপত্তার একটা ইস্যু আছে, এবং আমার কাছে মনে হয় তারা সেই দিকে যাবে। নির্বাচনে না আসলে আওয়ামী লীগের খুব একটা ক্ষতি নেই। বাট যদি কোনো কারণে পিআর সিস্টেম হয় বা ইভেন যদি সাবির ভাই যেভাবে বললেন, বা আরো অনেকগুলো পদ্ধতি আছে, যদি আওয়ামী লীগ স্মার্টলি খেলে 100-র উপরে আসন পাবে তারা, এবং তখন তারা হয়তো একটু ডিফারেন্ট জায়গায় চলে যেতে পারে। তো সাবির ভাই, আপনার কি মনে হয় এই ডক্টর ইউনূস সরকারের অধীনে নির্বাচন হবে নাকি অন্য আরেকটি সরকার আসবে? না, আমার মনে হয় নির্বাচন হলে ইউনূস সরকারের অধীনেই নির্বাচনটা হবে। কারণ যদি ইউনূস সরকার ব্যর্থ হয় এবং অন্য কোনো সরকার আসে, হতে পারে 2007-এর মতো সেনাবাহিনী আরেকটা সরকার নিয়ে আসলো, ওই ফখরুদ্দিনের মতো কাউকে বসে বললো যে ঠিক আছে, তোমার এখন 3 মাস, তুমি নির্বাচনটাকে অর্গানাইজ করো। সেটা হতে পারে। আবার এমনও হতে পারে যে 2007 না,
1982 হতে পারে, সেনাপ্রধান আসলেন এবং বললেন যে ভাই আমি একটু থাকি ক্ষমতায়, একটু মার্শাল ল দেই, তারপরে দেশটা অনেক হযবরল অবস্থায় আছে, এটা তো ওভারনাইট ঠিক করা যাবে না, মার্শাল ল দিয়ে আমি ডান্ডার দিয়ে পিটাপিটি করে এটাকে ঠান্ডা করি, তারপরে দেখা যাক, আরো অন্তত 2 বছর যাক, তারপরেই তখন মানুষ বলবে যে আচ্ছা ঠিক আছে, দেশের অবস্থা খুব খারাপ ছিল, মবক্রেসি হ্যান ত্যান, অর্থনীতি মুখ থুবড়ে পড়ছে, সো সেনাবাহিনী যদি ঠিক করতে পারে ওয়াই নট। জি, তো সেনাবাহিনী কি সেরকম কোনো ভূমিকা রাখবে আরিফ জেবতিক? সরি আমি মিস করেছি, কি ধরনের ভূমিকা? ওই যে 82 সালের মতো, কিংবা সেনাবাহিনী এসে বলল আচ্ছা এই সরকার ভালো না, অন্য কারণে রাখে না আসলে, মানে আমাদের এখানের মধ্যে হচ্ছে কি, যখন ওই জাতিসংঘের যাওয়ার একটা মিশনে যাওয়ার একটা অপশন শুরু হলো 90s-এ, এরপর থেকে এখানে সেনা কুটা বন্ধ হয়ে গেছে। যদি ওইটা না থাকতো এখন আমাদের সেনা কু হইতো। এখন ওইরকমই পাপেট লোকজন বসাবে, কিছু ডিগ্রি আলা লোকজন আনবে বিভিন্ন দেশ থেকে, এনে থেকে বসাবে, এখনো তাই করছে, এইভাবেই থাকবে। বাট যদি যেভাবে আমরা দেখতে, ট্রাম্প জাতিসংঘের ফান্ড টান্ড বন্ধ করে দিচ্ছে, যদি ওই শান্তি মিশনের অপশন বন্ধ হয়ে যায়, তাহলে এদেরকে বাদ দিয়ে ওরা ডাইরেক্ট বসে যাবে। জি, বুঝতে পেরেছি। আমি শেষ করব, সাবির মুস্তাফা যদি শেষ কিছু বলতে চান। না, আমাকে প্রশ্ন করতে হবে, আমি কোনো জাতির উদ্দেশ্যে বাণী দিতে রাজি না। না, ওই যে যেটা দিয়ে আলোচনাটি শুরু করেছিলাম, যে কেমন করে মানি মেকিং মেশিনে পরিণত হয়ে গেল, তা আমাদের জাতির তো অনেক দুর্ভাগ্য। আমি একটু, আপনি ভাষণ দিলেন না, আমি একটু ভাষণটা দিয়ে দিচ্ছি। তো আমাদের জাতির এমনই দুর্ভাগ্য যে যে যায় লঙ্কা সে হয় রাবণ। তো এরকম অবস্থা হয়তো চলতেই থাকবে, আমি জানি না, কিন্তু এর থেকে উত্তরণের কোনো পথ দেখেন কিনা, দুই একটা আশার কথা বলে আমরা বিদায় নেই। না, আমি তো উত্তরণের পথ দেখি না, কারণ অনেক মানুষ ভেবেছিল যে এই শেখ হাসিনার সরকার এমন পর্যায়ে চলে গেছে যে সেখান থেকে যে তাকে বিতাড়ন করা গেল, তাকে বিতাড়িত করা গেল, সেটাই ছিল একটা বিরাট বিজয়, এবং এর ফলে একটা বিরাট কিছু হবে, একটা বিরাট পরিবর্তন আসবে। আর তারপর যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসানো হলো, তো অনেকে ভাবলো যে এই তো পেয়ে গেছি, আকাশের চাঁদ আমাদের হাতে চলে এসছে, কারণ নোবেল বিজয়ী ইউনূসের চেয়ে আর ভালো কে হতে পারে। কিন্তু গত 1 বছরে অনেকেরই সেই আশা ভঙ্গ হয়ে গেছে। আমি বলবো বেশিরভাগ লোকেরই আশা ভঙ্গ হয়ে গেছে। আরিফ জেবতিক বলবেন যে কেউ আশা করেই না, এবার কি ভঙ্গ কি হবে, কিন্তু আমি বলবো যারা আশা করেছিলেন তাদের আশা ভঙ্গ হয়ে গেছে, এবং দেখতে পাচ্ছে যে না, এমনকি এই তরুণদের বিপ্লব বলুন বা নোবেল বিজয়ী ইউনূসের নেতৃত্ব বলুন, কোনোটাতেই সেই বাংলাদেশের যে ধরন, রাজনীতির ধরন, এবং সেটা থেকে তারা বের হতে পারলো না, মানে ওটার ঊর্ধ্বে উঠতে পারলো না। ইউনূসও পারলো না, ছাত্ররাও পারলো না, কেউই পারলো না। কাজেই পরবর্তীতে কে পারবে, আপনি আপনি কি ভাবেন? তা আমার মনে হয় ওই সিঙ্গাপুর হওয়ার স্বপ্নটা একটু মানে পিছিয়ে গেল আর কি। জি, তবে স্বপ্ন তো ওই যে হাল ছেড়ো না বন্ধু, তাই না? হাল তো ছাড়া যাবে না, একদিন না একদিন তো হবেই। আমাদের স্বাধীনতা পেতে সময় লেগেছে 250 বছর ব্রিটিশদের কাছ থেকে, পাকিস্তানের কাছ থেকে 24 বছর, তাই না? তো তাই বলে তো এই এই যে অরাজক পরিস্থিতি কিংবা গণমানুষের আকাঙ্ক্ষা, সেটি কোনোদিনও বাস্তবায়ন হবে না, আমি সেটি বিশ্বাস করি না। হয়তো আমরা একটা পরিবর্তনের প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছি। দেখেন, আমেরিকার স্বাধীনতা 250 বছরের, তাও কত কেওয়াজ এই দেশে আছে। আমাদের মাত্র 53 বছর, তাই না? 200 বছরের মানে 250 বছর আমেরিকার স্বাধীনতা এই জাতির। সুতরাং আমরা তো অনেক নতুন জাতি, তারপরেও আমাদের হয়তো হস্তক্ষেপ অনেক বেশি, নানান কারণে গণতন্ত্র বাধাবিঘ্ন হয়েছে, কিন্তু আমাদের দেশের মানুষ অদম্য। আমি মানুষের উপরই ভরসা রাখি। সাবির মুস্তাফা এবং আরিফ জেবতিক, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনারা দুজন ভালো থাকুন।